নমস্কার। আপনাদের জন্য যে অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি জনমত শুরু করছি আজকের পর্ব। আজকে হাড্ডাহাড্ডি বিতর্ক এবং অবশ্যই আপনারা আজকে জনমতে অংশ নেবেন। ঠিক যে মুহূর্তে পিসিআরকে বলবো তারা আপনাদের জন্য ফোন লাইন খুলে দেবেন। একেবারে নিঃসংকোচে আপনারা উত্তর দেবে প্রশ্ন করবেন, তবে সংক্ষেপে করবেন। প্রথমেই জানিয়ে রাখি, এবং এটা যেহেতু ফেসবুক স্ট্রিমিং হচ্ছে, ফেসবুকেও কিন্তু টাইম লাইনে আপনারা আপনাদের মতামত জানাতে থাকবেন। আজকে যে বিষয়টা অত্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, জোটে উৎসাহিত বিজেপি। তার কারণ হচ্ছে একটা জট লেগেছে, উৎসাহিত হয়ে উঠছে ক্রমশ বিজেপি। যদিও ঝাড়খণ্ডে কিন্তু সেই উৎসাহে অনেকটাই জল পড়েছে। তার কারণ হচ্ছে সেখানে ঝাড়খণ্ডে ফ্লোর টেস্টে জয়ী হয়েছে জেএম এবং কংগ্রেস এবং আরজেডির যে সরকার, চম্পাই সোরেন সেখানে জয়লাভ করেছেন। এবং যে প্রশ্নগুলোকে কেন্দ্র করে গোটা দেশে একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন বিতর্কের পরিসর এটা রয়েছে, আবার দিকে রাজ্য রাজনীতির ক্ষেত্রেও যে বাংলার বকেয়া যে টাকা, সেই বকেয়া নিয়ে এখনও ধর্ণা চলছে। মুখ্যমন্ত্রী সেই ধর্নায় তিনি ছিলেন, সেই ধর্নার এবং সেই ক্ষেত্রে রাজ্যের বকেয়া নিয়ে তৃণমূলের যে দাবিটা যেটা রয়েছে সেটা কতটা সঠিক। তার কারণ ইতিমধ্যে 100 দিনের টাকা, যেটা দীর্ঘদিনের একটা দাবি, সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার তারা বলে দিয়েছেন 21শে ফেব্রুয়ারির মধ্যেই তারা কিন্তু সমস্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা প্রাপক তাদের পৌঁছে দেবেন। তাহলে কি এই ক্ষেত্রে বিজেপির দায়িত্বটা অনেকটা হালকা হয়ে গেল? সরকারের, কেন্দ্রীয় সরকার, বিজেপির বলতে কেন্দ্রীয় সরকারের কথা এই ক্ষেত্রে আসছে। এই প্রশ্নকে নিয়ে যেমন আজকে বিতর্কটা হবে, আবার এই বিতর্কে একটা নির্দিষ্ট সময় আপনারা আপনাদের মতামত সংক্ষেপে জানাতে থাকবেন জনমতে। শোনাবো আপনাদের যে আজকে ধর্ণামঞ্চে গিয়েছিলেন কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ তার আগে দেখা করেছিলেন হচ্ছে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল, তার সাথে যে এসএলএসটি ছাত্রছাত্রীদের কিভাবে চাকরিতে নিয়োগ করা যায়, কেন মামলায় জেরবার অবস্থা। তারপর হচ্ছে কিশোর দত্তের পর তিনি যান হচ্ছে ধর্ণামঞ্চে গিয়ে কুণাল ঘোষ একেবারে পরিষ্কার বলে দিয়েছেন, রবীন্দ্রসঙ্গীত নয়, বিরোধীদের চড়াম ঢাকের বাদ দিয়ে এবার শোনাবো। ধর্ণামঞ্চ থেকে কুণালের গলায় শোনা গেল কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের নিদান। যারা মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষা আক্রমণ করেন, তৃণমূল কর্মীদের এমন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। একটু শুনে নেব। তৃণমূল এই রবীন্দ্রসঙ্গীত শোনায়, তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি, করবে আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের। হবে না মেরে চপ বলছির খানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, আর হবে না। কি হবে? তো দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম ঢাকের বাতি না শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে, একটা অপসংস্কৃতি তৈরি করেছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য যে কুণাল ঘোষ চরম ঢাকের বাদ্যি শোনানো যে দিচ্ছেন, তিনিও পাল্টা একটা হুঁশিয়ারি বলেছেন। আগে যে বাঘ ছিল সে এখন তিহারে রয়েছে, কলকাতার অনুব্রত যে কবে ছাগ হবে সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে। কি বলেছেন শুনবো। লোকসভা চলছে তো আপনারা জানেন, সে স্বাভাবিকভাবে লোকসভা অ্যাটেন্ড করতে হবে। আমি গত সপ্তাহে লোকসভা পুরো অ্যাটেন্ড করেছি, এবারও এই সপ্তাহে হলেই শেষ হবে। রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তব্য চলছে, সবার বক্তব্য চলছে, তো স্বাভাবিকভাবে লোকসভাতে অনেক কাজকর্ম আছে, সেগুলো চলবে। কোনো বৈঠক রয়েছে আজকে? না, সেরকম কোনো বৈঠক নেই। আগে যে চরাম বলতো সে তো এখন সেই বাঘ তো এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে।
তিহার জেলে। তো এখন এই নতুন অনুব্রত, কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটা দেখার। এখন বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। এখন যত ভোট আসছে এখন ধর্ণা করবে, সভা মিছিল তো করতে পারছে না। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছে, তাও প্রশাসনিক বৈঠকের নামে সভা করছে, পার্টির সভা তো করতে পারছে, লোক আসছে না তো। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে এবং এই সন্ত্রাসের এপিসেন্টার হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা। এই ডায়মন্ড হারবার লোকসভাতে সবথেকে বেশি সন্ত্রাস হয়। রীতিমতো ভোটের যে উত্তাপ যত বাড়বে, এবারে কিন্তু উত্তাপটা যখন এরকম আক্রমণাত্মক যে বক্তব্য আসতে থাকবে, আপনারাও ফোন করবেন। কিন্তু আমি আজকে বিতর্কে যারা রয়েছেন এবং বিতর্ক শুরু করব, জ্যোতি চ্যাটার্জি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ আইনজীবী সুরজিৎ মুখার্জি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, তাকেও স্বাগত জানাচ্ছি। কোথাও একটা জায়গায় ধর্ণা মঞ্চে সেখানে রাজ্যের অধিকারের দাবি, কিন্তু সেই অধিকারের দাবি নিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে সেখানে রয়েছে কুণাল ঘোষ। ইডি সিবিআই প্রসঙ্গ করতে গিয়ে তিনি বললেন চড়াম চড়াম ঢাকের প্রসঙ্গ। তাহলে এই যে দাবির প্রশ্নটা যেমন একটা ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের হাতে অধিকারের প্রশ্ন, ঠিক তেমনিভাবে তার সাথে হচ্ছে যে মানে গুছিয়ে দেবো আর কি, তারই তো নিদান দিলেন আর কি, এবং বললেন জোলাপো খাওয়াবেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বা দলগতভাবে আপনাকে জানিয়ে দিই যে তৃণমূল কংগ্রেস প্রতিহিংসায় বিশ্বাসী নয়। কিন্তু যেভাবে একটা রাজনৈতিক দল এবং স্পেসিফিক কিছু রাজনৈতিক নেতা, কিছু দলবদলু রাজনৈতিক নেতা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে প্রকারে কুৎসা করছে, তারপর নির্বাচন হেরে যাওয়ার পর মানুষের তারা রাগ জন্মায়, তারা দলীয় কর্মীর রাগ জন্মায়। আমার মনে হয়েছে কুণালদা সেখান থেকেই মন্তব্যটা করেছেন একটা দলীয় রাগ হিসাবে। কিন্তু আমাদের যদি কেউ মারে, আমরা কন্টিনিউ মার খাই, আমাদের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, দিনের শেষে চুপচাপ বেশিক্ষণ বসে থাকার মতো যে প্যাসিভ রেজিস্ট করার মতো যে ক্ষমতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, নিশ্চিত রূপে আছে। সব তৃণমূল কংগ্রেস কর্মী নাই থাকতে পারে, সেটাই কুণাল ঘোষ বলেছেন। মানে এরকম বললে তো অনেকের ক্ষেত্রেই উৎসাহিত হবারই চান্সেস বেশি থাকে, যদিও আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নয়। তবে যদি এই যে ইফস অ্যান্ড বাটসের এই যে কন্ডিশনিং, এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? এই পরিস্থিতির জন্য কি ভারতীয় জনতা পার্টিকেই মূলত দায়ী করে কর্মীদেরকে ইতিমধ্যে চাগার দাবার? দেখুন, দুটো জিনিস একটা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে ইডি এবং সিবিআই দিয়ে যে নোংরামি করছে। আপনি বলবেন যে কেন নোংরামি করছে? সত্যি তো চোর ধরতে বেরিয়েছে, আমি সত্যি এটা বিশ্বাস করতাম যে চোর ধরতে বেরিয়েছে। কিন্তু যদি আমি দেখতাম না যে অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা বা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের সিবিআই ইডি আর দেখছে না, তাকাচ্ছে না, বাড়ির ঠিকানা ভুলে গেছে, তাহলে তো ডালমে কুচ কালা হয়। যদি আপনার মনে হয় যে তৎপরতা অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, সঞ্জয় রাওয়াত, মনোজ সিসোডিয়া, সত্যেন্দ্র জৈন বা কমলনাথ বা পি চিদম্বরমের উপর ছিল, সেই তৎপরতা হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানী, অজিত পাওয়ার, ছুগন বাজওয়ালের মতো লোকের জন্য থাকতে পারত, সেইগুলো তো নেই। সেইগুলো না থাকাতেই একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনাকে কমন ফ্যাক্টর খুঁজতে হয়। যেমন পড়াশোনায় লজিক, আপনি অলওয়েজ কমন ফ্যাক্টর খুঁজেন, যে কোনো জিনিস ডায়াগনোসিস করতে গেলে কমন ফ্যাক্টর খুঁজতে হয়। এই যদি আপনি বলেন যে এর মধ্যে কমন ফ্যাক্টর কি, বলবে সবাই চুরি করেছে। ভাই, তুমি তো এদেরও চোর, পার্থ চ্যাটার্জিকেও চোর বলেছো, আবার অজিত পাওয়ারকেও চোর বলেছো, তাদের দুজন ক্ষেত্রে আলাদা ফল কেন? কারণ কি একজন বিজেপিতে চলে গেছে। তো যখন বিজেপিতে চলে যাওয়ার পর যদি বিজেপিতে চলে যাওয়াটা চুরি না করার বা বেঁচে যাওয়ার শর্ত হয়, তখনই বোঝা যায় যে এটা চুরির কোনো ব্যাপার না, এটা সিম্পল প্রতিহিংসা। ভাই, আমার হাতে শক্তি আছে, আমার হাতে এক শাসক ক্ষমতা আছে। হিটলার তো একসময় হিটলারও তো গণতন্ত্রের ক্ষমতায় এসেছিল, তো সেভাবে করলে তার প্রতিরোধ হবে। যদি এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে এক যাত্রায় পৃথক ফল, এরকম হচ্ছে, ঠিক তেমনিভাবে একটা জায়গাতে একটু মিসফায়ার হয়ে গেল কিনা এটাই প্রশ্নটা রাখবো। মানে আমি বলতে চাইছি হেমন্ত সোরেনের ক্ষেত্রে ইডি সিবিআই যথারীতি, কিন্তু সেখানে যে এইরকমভাবে চম্পাই সোরেনের মতো একজন ফ্লোর টেস্টে আজকে পর্যদস্ত হয়েছে বিজেপি,
অর্থাৎ পূর্ব ভারতের এই রাজ্যটিতে কিছু মানে যেভাবে জোটের জটে উৎসাহিত তোমরা ছিলে এবং যেরকমভাবে তৃণমূল কংগ্রেস যুক্তি সাজাচ্ছে, তাতে ভারতীয় জনতা পার্টির কোথাও একটা জায়গায় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে কতগুলো জায়গায় প্রশ্ন ভুলে গেলে চলবে না, দক্ষিণ এবং পূর্ব ভারত মিলিয়ে মোট 230টি মতো লোকসভা আসন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। না সুজিতদা, বিষয়টা বুঝতে হবে যে যারা যারা আজকে এই কথাগুলো বলছে, এই যে হেমন্ত সোরেনের যে গ্রেপ্তারি, আপনি যদি ক্রোনোলজিটা দেখেন, এখানে কিন্তু বিজেপির কোনো হাত নেই। কেস রেজিস্টার্ড করেছে হচ্ছে একজন ব্যবসায়ী, উনি হাইকোর্টে গেছেন, হাইকোর্ট সুপ্রিম, তারপরে ওনার পিআইএলকে রিজেক্ট করে দিয়েছেন, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট থেকে রিজেক্ট হয়েছে, বারে বারে ওনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো রিজেক্ট হয়েছে, মানে কোর্টের মাধ্যমে, কোর্টে। তাহলে এখানে তো কোর্ট, এটা তো কেউ বলতে পারবে না যে হাইকোর্ট, এটাও কি বলবে নাকি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমরা নিয়ন্ত্রণ করি? সে বারবার করে কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, ওনার প্লি রিজেক্টেড হয়েছে। তাহলে এখানে তো বিজেপির কোনো হাত নেই। এবং 10 বার তাকে ডাকা হয়েছে, ইডি 10 বার ডেকেছে। আপনি জানেন যে পিএমএল একটা, দাদা ভালো বলতে পারবেন হাইকোর্টের আইনজীবী, যে পিএমএল একটা স্ট্রিক্টলি বলা রয়েছে 3 থেকে 4 বার যদি আপনি ডাকার পরেও আর না আসেন তাহলে আপনাকে গ্রেপ্তারি করতে পারে, এটা পিএমএল অ্যাক্টে রয়েছে। না, আমি গ্রেপ্তারি প্রসঙ্গটা আমি যাচ্ছি না। ইডি সিবিআই এর সাথে বিরোধী রাজনৈতিক দলের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, আম আদমি পার্টি থেকে শুরু করে সবাই, যে ইডি সিবিআই এখন আবার ক্যাগের বিষয়টাও উঠে আসছে, যে তারা এই এজেন্সিগুলো নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, স্পেসিফিক্যালি যে কোথাও হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, তাদের তো কিছু হয়েছে, তারাও তো এক সময় তাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি তুলেছিল। এই প্রশ্নটার কি ন্যারেটিভটা কি হবে, এর জবাব তো দেশবাসী জানতে চাইছে। বাংলার 42টি আসনের ভোটাররা এই প্রশ্নটা জানতে চাইছে। না না, ন্যারেটিভের কিছু নেই। যার মনে হচ্ছে যে এনাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না বা এনারা দোষী, দে ক্যান ডাইরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32। আমি বারবার বলে দিচ্ছি, এখানে কোহিনুদ্দা বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকে আমি বলে দিচ্ছি আর্টিকেল 32 অনুযায়ী আপনি সুপ্রিম কোর্টে চলে যান, আমাদের তো কোনো অবজেকশন নেই। এটা কি রাজনৈতিক সমাধান? হ্যাঁ, ভোটের ক্ষেত্রে তাদের যদি অ্যালিগেশন, এটা তো তাদের অ্যালিগেশন, এবার যদি তাদের মনে হয় যে এটা সত্যি, তা দে ক্যান ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে না গিয়ে মিডিয়াতে বসে চিৎকার চিল্লামিল্লি করে হইহল্লা করে নিজেদের নেতাদের, যে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ঢাকার অপচেষ্টা, এটা তো করলে হবে না। কুইক না, আমি দুটো জিনিস খুব স্পেসিফিক। এক, আমি একদম 100% জ্যোতির সঙ্গে একমত। সত্যি তো কোর্টে যাওয়া উচিত, কোর্টে যাচ্ছে না কেন? কিন্তু তার পূর্বে বিজেপি কি এক গামলা থুতু ফেলে থুতুটা চেটেছে? মানে বিজেপি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন চাক্কি পিসিং, দেবেন ফাডনাভিস বলেছিলেন চাক্কি পিসিং। কোর্টে যেতে তো পারে দাদা। সেটা বলছি তো, যে আমি কোর্টে ধরুন যাচ্ছি না বা যাওয়া উচিত বা যাব, আমার প্রশ্নটা অন্য, যে এই যে গামলার পর গামলা থুতু ফেলার পর সেটা কি চেটেছে বিজেপি? তারা কি এখন বিশ্বাস করে অজিত পাওয়ার চোর নয়, যেটা তারা বিশ্বাস করতে না? দুই, ধরুন আমি একই কথা তো, যে এই যে এখানে বসে চোর তৃণমূলকে চোর বলে, সিবিআই ইডি এই কথাটাই কেন কোর্টে গিয়ে প্রমাণ করে নিতে পারছে না? 10 বছর ধরে সারাদিন করে এখানে আমি আসছি একটু, এক সেকেন্ড আদালতের প্রশ্নে আসছি। আমরা দীর্ঘকালীন এই সময়ের মধ্যে দেখছি একদিকে চাকরি বাকরির ক্ষেত্রে দীর্ঘ মামলার জটিলতা, নিয়োগের প্রশ্ন, অন্যদিকে তদন্তের ক্ষেত্রে এই ইডি সিবিআই এর ক্ষেত্রে মানে বিভিন্ন ক্ষেত্রে এই যে দাগিয়ে দেওয়ার সংস্কৃতি, যেটা বারবার করে উঠে আসছে, যে তৃণমূল কংগ্রেসকে চোর, এই যে টিভি বিতর্কে বলা, এই সমস্ত কিছুর মধ্যে আদালত বা আইনের ব্যবস্থার সাথে একটা রাজনৈতিক বিষয় জড়িয়ে যাচ্ছে। আমি কোন বিচারপতির সাথে বিভিন্ন রাজনৈতিক বিষয় জড়িয়ে যাচ্ছে বা এগুলো নিয়ে খুব অ্যাগ্রেসিভ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কমেন্ট ছিল, এগুলো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই যে পরিস্থিতি, কোথাও একটা বিচার ব্যবস্থা এবং এই যে নির্বাচনটা আসছে, এই প্রশ্ন আসছে, এবং বাংলার মানুষ এই ক্ষেত্রে তারা জানতে চাইবে, বিশেষ করে 42টি লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে এটা একটা বড় ধরনের প্রশ্ন। আদালত এই ক্ষেত্রে কি মানে অবস্থানটা নিতে চলেছে আগামী দিনে, এটা বোঝাও খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। সুরজিৎ মুখার্জি, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। প্রথমে আমি একটা কথা বলি, যে কথাটা আমার প্যানেলে যারা আছে, যারা কেউই বললো না, যেটা বিচার ব্যবস্থায় আইন মোতাবেক যা যা করণীয় সেগুলো সব করতেই হবে, সেখানে কোনো অসুবিধে নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে ইডি বা সিবিআই বা অন্য যে তদন্তকারী সংস্থাগুলি আছে, এরা যে ধরছে, একটা অভিযোগ এনে ধরছে, জেলে রাখছে, কাস্টাডিতে রাখছে, জেসি করছে, পিসি করছে, কাস্টাডিতে রাখছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও এরা কিন্তু চার্জশিট ফাইল করতে পারছে না।
মানে অরিজিনালি যে বিচারটা শুরু হওয়ার কথা সেই বিচারটা কিন্তু শুরু হচ্ছে না, আলটিমেটলি মেলাইন করার উদ্দেশ্যে। এটা শুধু মানে এই কথাটা কিন্তু মেলাইন করার উদ্দেশ্যে, কাকে মেলাইন করে, তাহলে এই প্রশ্নটাই আসে। এক্স্যাক্টলি মেলাইন করার উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে এই জিনিসটা করা হচ্ছে, এবং সেটা শুধু শুধু পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে করা হচ্ছে। এই রাজনৈতিক অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে। যদি কেউ চুরি করে থাকে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলছেন আইন আইনের পথে চলবে, তিনি কাউকে ডিফেন্ড করতে যাচ্ছেন না, তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে যে দোষ করবে তাকে আইন মোতাবেক শাস্তি হবে। কিন্তু এরম না হয় আইনের অপব্যবহার করে, আইনের যেমন মেরিট ডিমেরিট থাকে, আইনের অপব্যবহার করে কাউকে ধরে জেলে পুরে তাকে আটকে রাখাটা, এটা কিন্তু আইনজীবী হিসাবে যে কোনো মানুষের কি টিন্টেড কোন জায়গায় সেখানে, কিন্তু এটা তো মৌলিক প্রশ্ন। আইনজীবী হিসাবে এটা দীর্ঘকালীন ধরে চলছে, অথচ রুল ফ্রেম করা যাচ্ছে না, চার্জ ফ্রেম করা যাচ্ছে না, অনন্তকাল মামলা চলছে। তাহলে তো রাজনৈতিক ভেন্ডেটাটা সর্বস্তরে ছড়িয়ে পড়ছে, মানে বিশেষ করে প্রফেশনালসদের মধ্যে, বিভিন্ন স্তরের মানুষের কাছে। এটা তো ভুল বার্তা একটা তৈরি হচ্ছে, নয় কি? এটা তো রাজনৈতিক উত্তরই দেওয়া উচিত। হাফ ট্রুথ বললেন, গরু পাচার মামলায় 30 দিনের মধ্যে চার্জশিট দিয়েছে ইডি, এক। আর তারপর তো অ্যাডিশনাল চার্জশিট হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে না, আমার ফাইনাল চার্জশিট আপনার 30 দিনের মধ্যে করলে তো আপনি এখন বলছেন ফাইনাল চার্জশিট, চার্জশিট তো দিয়েছে। তাহলে দ্বিতীয় বিষয় আপনি বলুন, আপনি বলুন তাহলে দর্শকদের জনমতের জন্য আপনাদের জন্য ফোন লাইন অন করছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখুন, এই যে মানে রাজ্য সরকারের পুলিশ, আমাদের ট্যাক্সের টাকায় যে পুলিশের স্যালারি হয়, সেই পুলিশ যদি আজকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার করতে পারতো, আমরা খুব গর্বিত হতাম। কিন্তু যখনই দেখি ইডিকে এসে ওই 50 কোটি টাকা, যখন স্ক্রিনে, আপনাদের স্ক্রিনে দেখলাম বড় বড় করে, আপনার এখানে যারা দর্শক রয়েছে তারাও দেখেছে 50 কোটি, কত 50 কোটি, এটা তো পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। কেন রাজ্য সরকারি পুলিশ বার করতে পারেনি? তার মানে ইচ্ছা ছিল না, হয় ইচ্ছা ছিল না, না হলে ফেলিয়ার, দুটোর বাইরে তো কিছু হতে পারে না। ইডি কি আজকে এই জায়গায় তো ইডি সাকসেস। আমি তো এই জায়গাটাই বলতে চাইছি যে আজকে যে টাকাটা উদ্ধার হচ্ছে, আজকে যে কারি টাকা উদ্ধার হচ্ছে এক একটা নেতার বাড়ি থেকে, দলিল উদ্ধার হচ্ছে আপনার, এই যে আমি বলছি এসএসসি হলফনামা দিয়ে জানাচ্ছে 8000 পোস্ট, 8500 পোস্টে তারা নাকি দুর্নীতি করেছে। একজন জনমতের প্রথম কলারের ফোনটা একটু নিয়ে নিচ্ছি। গোপাল মুখার্জি, আপনি বর্ধমান থেকে ফোন করছেন, আপনি দ্রুত সংক্ষেপে আপনার মতামত জানান। আপনাদের হ্যাঁ বলে, এটা প্রথম কথা আমার যে দেখুন, ইডি সিবিআই তদন্ত করছে ঠিকই, কিন্তু সেই তদন্তের মানে পরিণতি পাওয়া যাচ্ছে না। কেউ অভিযুক্ত হলে দোষী প্রমাণিত কোর্টে যতক্ষণ না হচ্ছে সে দোষী নয়। তাহলে এইরকম করে বছরের পর বছর এই কেসগুলো চলছে, বা এইসব মানে কি বলবো তদন্ত চলছে, এই ঠিক ভোটের সময়কালে এগুলো হয়। তাহলে এগুলো কি আমি হিংসাত্মকমূলক ধরে নিতে পারি না? বেশ, আপনার ফোন অফ করছি। আপনি স্পষ্টভাবে উনি আমার কথাটাকেই মান্যতা দিলেন। হ্যাঁ, মানে এই এই কথাটা যে এই কথাটা ইডির মধ্যে সাকসেসফুল কি? ধরুন আপনার ছেলে পড়াশোনা করছে, দারুণ সারাদিন পড়াশোনা করছে, সেটা কি ছেলের সাকসেস? না, পড়াশোনা করার পর সে পরীক্ষায় ভালো ফলাফল করছে, এটা তার সাকসেস। আপনাকে খুব ছোট্ট এক্সাম্পল বলছি, টাকাটা পাওয়া গেল, আমরা সবাই দেখলাম টাকা পাওয়া গেল, একটা পাল্টা প্রশ্ন আসে, আমাকে শেষ করতে দিন, একটা পাল্টা প্রশ্ন আসে, শুনবো তো। সেই প্রশ্নটা কি বলো, আমাকে সেটা বলতে দিন, তাহলে আপনি হয়ে যাবে। 2 বছর হয়ে গেল, ওই টাকার কোথায় মানে কোত্থেকে ওটা উৎস, টাকাটা কোত্থেকে গেল, তার কি ট্রেল, কেউ পর্যন্ত জানে না। আদেও টাকাটা ইডি প্ল্যান্ট করেছে কিনা, কেউ প্ল্যান্ট করেছে কিনা, সেটাও কেউ জানে না। মানে হতে না, আমি ধরেছি না, কিন্তু আদালতে যখন ক্রস হবে, আচ্ছা আমি বলি, ধরুন ওটা ঠিক আছে, খুব ভালো কথা। ধরুন আমি ইডি সিবিআই নিয়ে কথা বলছি না, কিন্তু আমি এইটা নিয়ে বল। বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন, জয়ন্ত চক্রবর্তী, চন্দননগর, দ্রুত সংক্ষেপে উত্তর দিন। আমি প্রশ্ন করছি জয়ন্ত চক্রবর্তী, চন্দননগর থেকে, বিজেপির প্রতিনিধি জ্যোতিবাবুকে। বলুন। একটু আগেই ইডি সিবিআই নিয়ে কথা বলছিল, পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে 50 কোটি টাকা বেরিয়েছে, দেশবাসী দেখেছে, পশ্চিমবঙ্গবাসী দেখেছে, কিন্তু যে বিজেপি ওই মানে শরদ পাওয়ারের ভাইপো
অজিত পাওয়ারকে দলে নিচ্ছে 70,000 কোটি টাকার দুর্নীতি রয়েছে। যেই মাত্র গেল সে হয়ে গেল উপমুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে বেশ, এইদিকে ধন্যবাদ বলছিল- ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী আপনাকে। আপনার ফোন অফ করছি। না, মানে দুজনেরই ঘুরে মতো ফিরে এই যে দীর্ঘদিন একই জিনিসের ন্যারেটিভে একই যুক্তি থাকলে মানুষ কিন্তু কোন একটা পক্ষে চলে যাচ্ছে। ইলেকশনের টাইম কি বলবো বলো? না না ঠিক আছে, দেখুন ওনাদের মনে এটা আসাটা খুব স্বাভাবিক, কিন্তু তদন্ত প্রক্রিয়া তো বন্ধ হয়নি। এবং আমি তো বারবার বলছি, যদি কারো মনে হয় যে তদন্ত কোথাও গিয়ে আটকে যাচ্ছে, তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী। ওনাদেরকে বলছি 32 নম্বর ধারাটা আপনারা ব্যবহার করুন সুপ্রিম কোর্টে। একটা প্রশ্ন, এক সেকেন্ড, তুমি এটা আচ্ছা, আরেকটা বিষয়- সেকেন্ড টাইম বলো, আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যে ধরো আজকে যখন নির্বাচনে শুধু বাংলা না, মহারাষ্ট্রের সব জায়গাতে অজিত পাওয়ারের প্রশ্নটা তো আসবে। আমি তো বললাম, তখন তোমার কি উত্তর দেবে? যে আপনারা এক কাজ করুন, ভোটটা পরে আগে আপনাদের সন্দেহ তাহলে কোর্টে যান। না না আমি তো বলছি, তখন এটা বলবে? আমি তো বলছি তদন্ত কিন্তু তদন্তের মতো চলছে, তদন্ত কিন্তু কোথাও আটকে নেই, এবং কোথাও আটকে নেই তদন্ত। এটা যে ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে, আর আপনারা হেমন্ত বিশ্ব শর্মার নাম বলছিল, হেমন্ত বিশ্ব শর্মার নাম প্রসিকিউশন উইটনেসে রয়েছে। প্রসিকিউশন উইটনেসে থাকা আর মেন যে গিলটি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে একটা কি কোশ্চেন করলো জানো, আপনার হচ্ছে এই যে প্রাথমিক নিয়োগ তদন্ত মামলায় আপনি দেখুন 94 জনকে সিবিআই আপনার ফাইন্ড আউট করে বললো যে এরা টেট পাস করেনি, এদেরকে বাইরে বার করা হোক। আমি এই যে 32,000-এর মধ্যে আমি তো সবাইকে চোর বলতে পারি না, কিন্তু যখন দেখছি এই যে 94 জনকে কেন প্রাইমারি বোর্ড খুঁজে বার করতে পারলো না, কেন সিবিআই কে খুঁজে বার করতে হচ্ছে, এই কাজটা তো করার দায়িত্ব ছিল হচ্ছে প্রাইমারি বোর্ডের। বিকজ এই যে স্টুডেন্টরা, এরা তো প্রথমে গিয়েছিল প্রাইমারি বোর্ডের কাছে যে আপনারা দেখুন, আজকে না হলে তো আপনার আদালতের দরজা খটখটাতে হয় না। আজকে যদি প্রাইমারি বোর্ড এই কাজগুলো করতো, তাহলে কি প্রাইমারি বোর্ড টাকা খেয়ে বসেছিল সেই কারণে জন্য কাজটা মানে এক্সিকিউশনে গিয়ে আমলাদের অদক্ষতা বা অনেক ক্ষেত্রে প্রমাণ নষ্ট করার অভিযোগও কিন্তু আদালতে, নিশ্চয়ই আইনজীবী আপনি ওটা অস্বীকার করতে পারবেন না, ইডি সিবিআই এর আইনজীবীরাও কিন্তু এই কথা এগুলো বলেছে যে প্রমাণ নষ্ট করা। এইগুলো তো একটা আমি বিজেপির কাছে বোধহয় প্রশ্নটা সম্পূর্ণ ক্লিয়ার করে রাখতে পারি। আমি বলছি ঠিক যেইভাবে অজিত পাওয়ারের বিরুদ্ধে তদন্ত চলছে, আমি টিভির ক্যামেরায় বলছি, আপনারা যারা দেখছেন সারা ভারতবর্ষ জুড়ে, যে জোর সোরের সাথে, যে তৎপরতার সাথে অজিত পাওয়ার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত চলছে, ঠিক ততটাই জোর তৎপরতার সাথে অনুব্রত মণ্ডলের উপরেও তদন্ত চলছে। মানে দুজনের তদন্তের করার যে জোর, যে ব্যাপ্তি, সেটা এক। এটা আমি বিশ্বাস করি, যদি বিশ্বাস করি সত্যি তো অজিত পাওয়ারের বিরুদ্ধে দারুণ তদন্ত চলছে। এরকম অনুব্রত মণ্ডলকে বিরুদ্ধে তদন্ত চলছে, অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, সবার বিরুদ্ধে তদন্ত চলছে। আমি তদন্তের প্রশ্নটা অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি বলছি যে বিজেপির ন্যারেটিভ, বিজেপি তো বিশ্বাস করে পার্থ চট্টোপাধ্যায় চোর, বিজেপি বিশ্বাস করতো অজিত পাওয়ার। বাংলার মানুষ বিশ্বাস করে। আচ্ছা ফাইন, আমি বিজেপিটা রাখুক, বাংলার মানুষ তো আপনাদের জেতায়নি, সেটা বাংলার মানুষকে ভাবতে দিন। 2,28,00,000 ভোট দিয়েছে। আচ্ছা 2 কোটি মানুষ বিশ্বাস করে, বাকি বিশ্বাস করে না, সেটাই ধরে নিচ্ছি। ধরে নিয়ে বলছি বিজেপি তার মধ্যে বিশ্বাস করতো বা করে পার্থ চট্টোপাধ্যায় চোর, বিজেপি এককালে করতো শুভেন্দু অজিত পাওয়ার চোর। এই যে পরিবর্তন, যে বিশ্বাসের পরিবর্তন হচ্ছে, এই দেয়ার লাইজ দি কোয়েশ্চেন, দেয়ার লাইজ দি কোয়েশ্চেন। তদন্ত হলে রেজাল্ট হবে সে চোর চোর না প্রমাণিত হবে, কিন্তু বিজেপি তো মানুষকে প্রচার করেছে পার্থ চট্টোপাধ্যায় চোর, বিজেপি তো মানুষকে প্রচার করেছে অজিত পাওয়ার চোর। আজকে কি সেই এক প্রচার আছে, না বিজেপি বলে দিয়েছে তদন্তের নাম? নিশ্চয়ই এটা একটা অবশ্যই বিষয়, এবং তার সাথে রাজ্যের যে বকেয়া নিয়ে এবং হচ্ছে একটা জোরদার, একদিকে হচ্ছে ইন্ডিয়া জোট কি পরিস্থিতি, সব নিয়ে হচ্ছে মানুষের বিভিন্ন আসছে, পিসিআর থেকে বারবার বলা হচ্ছে, ফোন আসছে বিভিন্ন প্রশ্নগুলোকে নিয়ে। যারা ফোন লাইন পাচ্ছেন, কানেক্ট হচ্ছে তখন আপনারা বলুন, না হলে আপনারা বারবার করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আপনাদের মতামতটা জানান। আপনাদের মতামত পেলে তৎক্ষণাৎ আমরা জানাতে থাকবো। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, এবং জনমতে আপনারা অংশগ্রহণ করুন নিঃসংকোচে।
ফিরে এলাম বিরতির পর, রয়েছে জনমতে এবং জনমতে বিতর্কের সাথে সাথে আপনারা কিন্তু জনমতে অংশগ্রহণ করুন, আপনাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে। সুরজিৎ বাবু, এই যে একটা বড় একটা প্রশ্ন, আবারও সেই প্রশ্নটা আসছে যে নিয়োগের ক্ষেত্রেও মানে কোথাও কি একটা বিচার ব্যবস্থার একটা অসহায়ত্ব তৈরি হচ্ছে? নিয়োগ প্রার্থীরা প্রত্যেক দিনই, আজ কুণাল ঘোষের বাড়িতে গিয়ে কখনো ধর্ণা, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যিনি রয়েছেন তার ওখানে ধর্ণা, আজকে বিধানসভার বাইরেও হচ্ছে বিক্ষোভ প্রদর্শন। এই যে পরিস্থিতি, কি মনে হয় 2024-এর এই যে নির্বাচনে যে কোনো নির্ঘণ্ট প্রকাশ হবে, তার আগে খুব একটা নিষ্পত্তি কিছু সামান্যতম কোনো আলোর সন্ধান কি আছে বলে মনে হয়? বিচার সবসময় একটু টাইম লাগে বটে, কিন্তু ব্যাপার হচ্ছে একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু কিছু আইনজীবী থাকে যারা ব্যক্তি স্বার্থে, যারা কিন্তু এই সমষ্টিগত স্বার্থে নয়, আবারও বলছি ব্যক্তি স্বার্থে, এবং কিছু নির্দিষ্ট বিচারপতির ঘরকে ব্যবহার করে, আমরা যারা হাইকোর্টে আছি আমরা জানি নির্দিষ্ট কিছু বিচারপতির ঘরকে ব্যবহার করে নির্দিষ্ট কিছু অর্ডার বের করে তারা সেটাকে মুভমেন্ট করে। যখনই একটা সদিচ্ছা দেখা যায় রাজ্য সরকারের তরফ থেকে, যে যদি একটা কোনোভাবে কোনো জট কেটে কিছুভাবে একটা সদিচ্ছা দেখা যায়, উল্টে একটা কাউন্টার মামলা এসে দাঁড়িয়ে যায়, ইচ্ছাকৃতভাবে সেই কাউন্টার মামলাটা দাঁড়িয়ে যায়, যাতে কি হয় ওই নিয়োগ প্রক্রিয়াটাতে স্টে হয়ে যায়। অলরেডি যেহেতু সাবজুডিস ম্যাটার হয়ে গেলে, পেন্ডিং হয়ে গেলে কোর্টের কাছে, তখন সেই ম্যাটারটা রিক্রুটমেন্ট প্রসেসটা চলতে পারে না। এই জিনিসটা কিন্তু আপনি পরস্পর চলে যাচ্ছে। আপনি বললেন কিশোর দত্তের কাছে গেছেন, আবার উল্টোটাও তো ঠিক। এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতেও তো বেশ কিছু চাকরি প্রার্থীরা গিয়ে ধর্ণা দিয়েছে, রাত্রিবেলা গিয়েছিল। আবার এই চাকরি প্রার্থীরাই কিন্তু একজন মাননীয় বিচারপতির বাড়ি বাসভবনে গিয়েছিল, তখন উনি নেমে এসে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি সবটা তোমাদের কথা দিতে পারছি না, এই বিচার প্রক্রিয়ায় যা হবে হবে। উনি ওইখানে বসে একরকম বলেন, আবার বাইরে বেরিয়ে আরেক রকম বলেন। উনি প্রেসের সামনে তো এক এক সময় এক এক রকম কথাবার্তা বলেন। যাই হোক, ওনার ব্যক্তি স্বার্থে ওনার ফ্রিডম অফ স্পিচ আছে, আর বাকিদের নেই। ওনার বিরুদ্ধে বলার মতো বাকিদের ফ্রিডম অফ স্পিচ আর্টিকেল 19, আর্টিকেল 21 ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা বলা আছে সেটা বাকিদের নেই, ওনার আছে। উনি যাকে যা খুশি বলতে পারেন, যাকে যা খুশি দেখে দিতে পারবেন। এমনকি এই বিচার ব্যবস্থাটা কেন বলছি, যেখানে বিচারে কোনো কিছু, কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি যে বিচার প্রক্রিয়া বা আইনজীবী বা প্রত্যেকের বক্তব্যই কিন্তু একটা কিন্তু রাজনৈতিক ভাষ্য চলে আসছে। এটা সৌজন্যে কি তৃণমূল বা বামপন্থী যারা রয়েছে তারা, এখানে বিজেপির কি কোনো ভূমিকা নেই পুরো ব্যাপারটাকে পলিটিসাইজ করার ক্ষেত্রে? এইটা কিন্তু বললে ভুল হবে। আমি এরকমও দেখেছি, অনেক আইনজীবীকে দেখেছি যারা আগে একটা সময় মানে এপিপি ছিলেন, এজিপি হয়েছেন পরে, এবং তারপর দেখা গেছে তারা জাস্টিস হয়ে গেছে সৌজন্যে কোনো না কোনো রাজনৈতিক দল, এবং সেটা সেন্ট্রালে। আমি তাদের সঙ্গে প্র্যাকটিসে ছিলাম, দেখেছি। আমি একটু তৃণমূলের কংগ্রেসের কোহিনুর মজুমদারের উদ্দেশ্যে, অজয় সিনহা পূর্ব মেদিনীপুর থেকে ফোন করছেন, আপনার ফোন অন করছি। হ্যালো, হ্যাঁ, আমি বলছি আমার এই তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন ওনার কাছে প্রশ্ন। আমি বলছি সিবিআই ইডি ধরতে পারছে না বা চার্জশিট দিচ্ছে না, কিন্তু আপাত দৃষ্টিতে তো দেখা গেছে যে একটা দুর্নীতি হয়েছে। এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, ভুয়ো চাকরি প্রার্থীরা তো চাকরি করছে, এবং সেটা এমনি আইনি ভাবে হয়তো প্রমাণিত নয়, কিন্তু আপাত দৃষ্টিতে তো প্রমাণিত যে ওরা তো ভুয়ো চাকরি প্রার্থীরা চাকরি করছে। ধন্যবাদ অজয় সিনহা আপনাকে। আপনি যে শব্দটা দুবার ব্যবহার করলেন, আপাত দৃষ্টি, এই যে পারসেপশন, রাজনীতিতে এই শব্দটা চলে, সমাজ জীবনে কতটা পারসেপশন, মানে এমন ভাবে জিনিসটা হয়েছে যেখানে দুর্নীতিটাকে অস্বীকার করা যাচ্ছে না। আমি একদম আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি সঠিক জায়গাটা মার্ক করেছেন। আপাত দৃষ্টি মানে, ধরুন আপাত দৃষ্টিতে যদি কেউ চোর হয়ে যায়, সে কি সাংবিধানিকভাবে চোর নয়? এর সবচেয়ে বড় উদাহরণ কি? বোফোর্স। আপনার মনে আছে আপাত দৃষ্টিতে, আবার আপাত দৃষ্টিতে যিনি সুধী দর্শক তিনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নেই বলছি, আপাত দৃষ্টিতে দীর্ঘ 1 দশকের কাছাকাছি রাজীব গান্ধী চোর ছিলেন, কিন্তু পরে সেটা কোর্টে প্রমাণিত হয়নি। আপাত দৃষ্টিতে কানিমুজি দীর্ঘ 6 বছর চোর ছিলেন, তিনি প্রমাণিত। তাহলে এই আপাত দৃষ্টির পারসেপশনটা তৈরি করা করলো, আমি এটাই হচ্ছে ব্যাপার। এই যে ধরুন কারুর বাড়িতে সিবিআই রেড হচ্ছে, আপনার বাড়িতে ধরুন আমার স্ত্রী বেরিয়ে গিয়ে আমার নামে দুটো, আমার বর আমার উপর অত্যাচার করে, হ্যান করে ত্যান করে, টিভিতে ওই করে দেখালো, ওইখানেই হয়ে গেল, মানে টিভির দোষ।
টিভির দোষ না, না মানে আপাত দৃষ্টির আপাত দৃষ্টি না, আপাত দৃষ্টি এটা এস্টাবলিশ করা তো ডেফিনেটলি সিবিআই যে সব জায়গায়। ধরুন অমিত শাহকে আপাত দৃষ্টিতে খুনি দীর্ঘ বছর বলা হয়েছে, প্রমাণ হয়নি পরে, তাহলে কি অমিত শাহ খুনি? আপাত দৃষ্টিতে সবাই ওকে সোহরাবুদ্দিনের হত্যাকারী বলেছিল, সবাই। কিন্তু এই শব্দটা একইভাবে এতটাই ব্যাপক না, মানুষের পারসেপশনে এই যে পারসেপশনটা ক্রিয়েট করা হচ্ছে, এই পারসেপশনটাই ক্রিয়েট করা একটা রাজনৈতিকভাবে দেউলিয়াপনা। এই পারসেপশন আমি বলি কিন্তু হচ্ছে আজকে যেরকম বিস্ফোরক মন্তব্য শুনছিলাম, চরম নিদান যে ভাই কুণাল, এটা কিন্তু এই পারসেপশনের জায়গা থেকে। কিন্তু এটাও ঠিক, ফোনে আপাত দৃষ্টিতে যখন এই শব্দটা উনি বলছেন, এই আপাত দৃষ্টিতে যাতে এরকম হয়, দেখে দেওয়ার যে কালচার, এটা কি বিজেপি রাজনৈতিক কৌশল? না সুজিতদা দেখুন, উনি হয়তো উনি মানে একটা জায়গায় পয়েন্ট আউট করার যেখানে চেষ্টা করলেন সেটা হলো যে দেখুন, হাইকোর্টে দাঁড়িয়ে এসএসসি স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে তাদের 8,500 পোস্টে বেনিয়ম হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখানে এসে ডিফেন্ড করতে পারে, কিন্তু এসএসসি বলছে যে বেনিয়ম হয়েছে। তো এই খবরগুলো তারা যখন পড়ছে, ইট ইজ নট পারসেপশন, এটা কিন্তু আপাত দৃষ্টি নয়, এটা ঘটনা, এটা ফ্যাক্ট, যেটা হয়েছে। সেই কারণের জন্য অপেক্ষা না, তারা হলফনামা দিয়ে জানিয়েছে, প্রমাণ তো হয়ে গেছে, প্রমাণিত। ওকে, এসএসসি তো হলফনামা দিয়ে জানিয়েছে। মিস্টার মাইতি, সুমিত মাইতি, দক্ষিণ 24 পরগনা থেকে আপনার ফোন অন করছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমি বিজেপি মহাসচিব জানতে চাইছি। কার কাছে প্রশ্ন? বিজেপি? হ্যাঁ বিজেপি। হ্যাঁ, বলছি যারা গরিব মানুষ তাদের যে 100 দিনের টাকা আর ঘর হচ্ছে আটকে দেওয়া হয়েছে, এইটা স্যার গরিব মানুষরা কি করেছে স্যার? আমি এই কথা জানতে চাইছি। মানে কে আটকেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আপনি কার কাছে, বিজেপির কাছে জানতে চাইছেন? মানে আপনার মানে আটকে দেওয়া হয়েছে, মানে আপনি কি মনে করেন যে এটা বিজেপি আটকে দিয়েছে? আমি ওইটা বলতে চাইছিনি, যে যখনই বলছে যে আমাদের টাকা আটকে দিয়েছে, রাজ্য সরকার ভুল করেছে, রাজ্য সরকার যদি ভুল করে থাকে সেটা রাজ্য সরকার দোষ হবে, কিন্তু সাধারণ মানুষ সেটা সাফার করবে। কারণ এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। ধন্যবাদ সুমিত মাইতি, দক্ষিণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি রাজ্য সরকারের ভুল থাকে, একজন গরিব মানুষ, সে ভারতবাসী, এদেশের 42টি লোকসভা কেন্দ্রের কোনো একটি জায়গায়, দক্ষিণ 24 পরগনা কোনো একটি কেন্দ্রের তিনি ভোটার, নাগরিক, তার টাকাটা আটকে দেবো, এটা নিয়ে দীর্ঘকালীন আজও অবস্থান চলছে। না, ঘটনা তো এই যে এইসব লোকগুলোর জন্য আমার মানে একটা ভ্যালিড কোশ্চেন রেজ করেছে সুজিতদা। এরকম তো ওনার কোশ্চেন নয়, অনেক হাজার হাজার লোকের একই কোশ্চেন। কিন্তু বিষয়টা হচ্ছে সুজিতদা, এই যে মনরেগার টাকাটা পাঠায় কেন্দ্র, 60-40 রেশিওতে হয়, তো ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। এবার একটা প্রসিডিওর থাকে তো, যে মানে ক্ষেত মজুর ইউনিয়নে মামলা হয়েছে হাইকোর্টে, সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে আমরা 12 বার ইউসি চেয়েছি। ইউসি মানে ইউটিলাইজেশন। কত সালে ইউসি? আমি বলছি 2022 সালে 23শে জুন থেকে 2022 সালে 23শে জুন থেকে আজকে পর্যন্ত 12 বার ইউসি চাওয়া হয়েছে। এখনো পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট, মানে কোন কোন পারপাসে আপনারা টাকাটা খরচা করেছেন বা খরচা করতে চান, এই যে ইউটিলাইজেশন, যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন জমা দিচ্ছেন না? ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে আজকে এই যে মানুষ, আমি জানি না সুমিত বাবু সিএজি রিপোর্ট দেখুন, আমি রাজ্য সরকার তার ওখানে গিয়ে বলতে পারছে না কোর্টে। 2016 পর থেকে আপনি জানেন যে আধার কার্ডের বেস করে বায়োমেট্রির সঙ্গে জব কার্ড লিঙ্ক থাকে। এবার রেশনের মতো যেরকম যে আপনি যে রেশন নিচ্ছে তার কত কি নিচ্ছে সেটা তো রিপোর্ট কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, যে আমি এই জব কার্ডের এগেইনস্টে এইটা আমার রেজিস্টার্ড আছে, সবাই আছে। 2009 থেকে 2016 একজন জব কার্ড হোল্ডার রতন মান্না, হুগলি থেকে রতন মান্না হুগলি থেকে ফোন করেছেন, জব কার্ড হোল্ডার। আপনার ঠিক স্পেসিফিক কি প্রশ্ন? ফোন অন করছি। হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবার বলি, সেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা যেটা কোহিনুর দ্বারা এখানে বসে বলছে, সেটা যদি হাইকোর্টে বলতে পারতো যে আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা জমা দিয়েছি, কত সালে? আমি বলছি তো 23শে জুন অর্ডার বেরিয়েছে, 23শে জুন 2023 থেকে আজকে না, এটা হচ্ছে ক্ষেত মজুর ইউনিয়নের একটা মামলা করেছে এমজি নারেগার। এটা মানে অফিসিয়াল তথ্য, কেন্দ্রীয় সরকারের তথ্য, যেখানে বলা হচ্ছে বিহারে কিন্তু 37%
জব কার্ড যেটা সেটা কিন্তু ল্যাপস করা হয়েছে, ডিলিট করা হয়েছে, কিন্তু ওদেরকে টাকাটা পেমেন্ট করে আরে দেওয়া ওর জন্য হয়েছে। না, ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য। আরে আপনি ভুল বলতে করছেন। দিন, গুজরাটে ইউটিলাইজেশন সার্টিফিকেট না, একদম ভুল মিসইনফরমেশন না হচ্ছে। না না না, এটা বলতে দাদা দিন, শুনুন, বলতে দিন। বলছি মিসইনফরমেশন হচ্ছে। আপনি জেনে নিন এটা। পশ্চিমবঙ্গে কিন্তু 22% ইচ্ছাকৃতভাবে আরে আপনি জেনে নিন দাদা এটা। দোষ আমাদের বিচার ব্যবস্থায় বলছে যে নির্দোষ ছাড়া পেয়ে যাক, কিন্তু মানে দোষী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন কোনোভাবে মানে বিজেপিকে বিচার প্রশ্ন ব্যবস্থা থেকে দিলীপ দাস বঞ্চিত না ইচ্ছাপুর হয়। থেকে। হ্যাঁ, দ্রুত প্রশ্ন করুন। বিজেপির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি আছেন। দিলীপ দাস শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন বা মতামত বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে টিভিতে বসে এরা গরিব দরদি অনেক কথাবার্তা বলে, এই আপনার এই বিজেপির নেতারা। আজকে আমরা ভারতবর্ষের বুকে আমরা এই 1000 টাকা পেনশন পাই, এই 1000 টাকা পেনশনটা আমাদের কোনো রিভিউ করলো না। আমাদের দিল্লির বুকে ধর্নাও চলছে আমাদের, সেখানে শ্রমমন্ত্রী গেছে, আপনার কি বলে অর্থমন্ত্রী কাছে কি যাওয়া হয়েছে, অথচ আমাদের এটা কিছু করলো না। এরা যে বড় বড় কথা বলে, এই টাকাটা তো আমাদের প্রাপ্য, আমাদের টাকাটা আটকে রেখে দিয়েছে, পেনশনের টাকাটা। মানে আপনার কোথাকার পেনশন? হ্যাঁ, আপনার কিসের বার্ধক্য ভাতা না পেনশন? কিসের পেনশন একটু বলুন। আমাদের এই আমরা যে চাকরি করতাম, আমাদের এই যে 1000 টাকা পেনশন দেয় আমাদের দিল্লি সরকার, আমাদের এই যে মানে চাকরির পয়সা, পেনশনের পয়সা। আমি বুঝতে পেরেছি, বেসরকারি যে সমস্ত সংস্থায় হচ্ছে 1000 টাকা পেনশন, কিন্তু 1000 টাকায় কি হয়? না, ওনার বক্তব্য হচ্ছে পাচ্ছেন না, না কি হয় বুঝতে পারলাম না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ওনার ব্যাপার ছিল, হ্যাঁ রিভিউ করার ব্যাপার ছিল। তো ওনারা হয়তো মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দেখুন, আমার এখানে বসে আমি বলতে পারি, কিন্তু যেহেতু ওনারা মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, একটা শর্ট আউট নিশ্চয়ই বেরোবে। কারণ আমার এখানে সমস্যার সামনে কিন্তু 2024 হচ্ছে, মানে আমাদের তো দেখুন, এই যে এতদিন ধরে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, বারবার করে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি তো পালন হয়নি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি দেখবেন আমাদের সরকার মানে যন্ত্র মন্ত্রে যাবেন, প্রচুর ধর্ণা হয়, কিন্তু সেই ধর্ণাগুলো 2 দিন বা 3 দিনের বেশি টেকে না। কেন জানেন? কারণ তাদের দাবি দাওয়াগুলো মিটিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে পার্থক্য। তৃণমূল কংগ্রেস না, না, এটা মিথ্যা কথা। কে বলেছে? আপনার তাহলে তো দেখতাম টিভিতে। না না, আমরা দাবি দাওয়াগুলো মিটিয়ে দিই, আমরা লোকের কথা শুনি। আমাদের জনদরদী সরকার, আমাদের রাজ্যের সাংসদদের বিরুদ্ধে চেঙ্গলা করে তুলে বাইরে বের করেছে। এইখান থেকে একটা জায়গা থেকে যে উঠে আসছে যে ফোনের যে টেক্সচার বা নেট, এই যে একটা জ্বলন্ত সমস্যার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা উপযুক্ত সময়। আমি কি রাজনৈতিক করতে চাই? আপনি দেখেছেন ক্যাগ রিপোর্ট বলেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2002-2003 থেকে 2016 পর্যন্ত তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। কোথা থেকে আছে? 2016 পর থেকে। কেন? কারণ কি 2016 পরে তো আপনার রেজিস্টার্ড, কারণ কি আধার কার্ডের সঙ্গে আপনার জব কার্ড রেজিস্টার্ড। 2002-03 থেকে 2016 ইউটিলাইজেশন নেই। ক্যান ইউ ইমাজিন? এদের ভাবুন, মানুষ এটা জানে না। ক্যাগ রিপোর্ট বলছে, ক্যাগ বলছে 2002-2003 যখন কেন্দ্রে বিজেপির গভর্নমেন্ট ছিল, এখানে সিপিআইএম এর গভর্নমেন্ট ছিল, তখন থেকে ইউটিলাইজেশন হয়নি। তারপর ইউপিএ 1, যেখানে সিপিএম এর গভর্নমেন্ট, সিপিএম এর সাপোর্ট গভর্নমেন্ট ছিল, সিপিএম এর এখানে গভর্নমেন্ট ছিল, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল। আজকে 2021-এ এসে আপনি 2002 এর ইউটিলাইজেশন চাইলে গভর্নমেন্টের ক্ষমতা আছে লেফট জামানার কি চুরি চামারি হয়েছে তার রিপোর্ট দেওয়া? আসবো তিনজনের কাছে। আমি দ্রুত জনমতে শ্যামল সুরাই টালিগঞ্জ থেকে, বলুন, আপনার ফোন অন করছি। প্রশ্ন আছে বিজেপি নেতাকে। 2016 সালে যে কেজি বেসিনে 20,000 কোটি টাকা ক্যাগের রিপোর্ট অনুযায়ী ভ্যানিশ হয়ে গেল, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। কার কথা বলছেন আপনি? মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে। 2016 সালে ক্যাগের রিপোর্ট অনুযায়ী 20,000 কোটি টাকা ভ্যানিশ হয়ে গেল। সেই দুর্নীতির তদন্ত কবে হবে? মানে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন রিভিলড হয় আর কি, সেটার তদন্ত কবে হবে? দেখুন, মানে ও বলছে 2002 এর ইউটিলাইজেশন সার্টিফিকেট এখন চাওয়া তো রাজনৈতিক ভাবে এটা হেনস্থারি। না না না, সুজিতদা একদমই ভুল। কোহিনুরদা 2002 পার্শিয়ালি ট্রু বলেছে, কিন্তু হাফ ট্রুথ বলছে। হাফ ট্রুথ। বিষয়টা হচ্ছে ক্ষেত মজুর ইউনিয়ন মামলা করেছিল কোর্টে। 23শে জুন 2023 একটা অর্ডার বার হয়, সেখানে বলা হয় যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো জমা দিন। কেন্দ্রীয় সরকার বারবার বলেছে, যেখানে কেন্দ্রীয় সরকার পার্টি, রাজ্য সরকারের পার্টি,
এবার আমি তো রাজ্য সরকারকে ক্যাগ যখন রিপোর্ট জিজ্ঞাসা করা হচ্ছে বলছিল। কেন দিতে পারছে না, আমি তো ওটা দিলে তো ক্যাগ মিটে যাবে, রিপোর্ট এখানে বলছি। চিৎকার করে না আমার এখানে 2016 যেমন তাহলে তো গুজরাট বা মানুষের এই টাকাগুলো রাজ্যে- পায়। সুজিতদা, এই বিষয়ে আমার একটা বলার আছে। এই যে আমাদের রাজ্য থেকে, বাংলার প্রতিনিধি হিসেবে আমি বলছি, আমাদের রাজ্য থেকে কেন্দ্রের কাছে যেটা পাওনা আছে এই ডেমোক্রেটিক স্ট্রাকচার অনুযায়ী, তো আমাদের যেটা দাবি দেওয়া আমরা জনসমক্ষে নিয়ে আসছি। কেন্দ্র রিকুইজিশন দিক একদম পরিষ্কার শ্বেতপত্র প্রকাশ করে হ্যাঁ, ও করে দিচ্ছে। দিস ডকুমেন্টস উই নিডেড দিস ডকুমেন্ট দেওয়া হয়েছে দাদা, কিছু একদমই দেওয়া হয়েছে, কোর্টে দেওয়া হয়েছে, একদমই দেওয়া হয়েছে। আপনি কোর্টে আপনি তো আইনজীবী, আপনি কোর্টে যান, আপনি অর্ডার কপিগুলো দেখুন, সব বুঝতে পারবেন। দাদা আপনি অর্ডার কপিগুলো দেখুন, সব বুঝতে পারবেন। পেট্রোল পাম্পের কোথায় মোদিজির ছবি থাকবে সেইটা আগে মিডিয়াতে আসে, তাহলে এটাও আগে মিডিয়াতে প্রকাশ করতে এটা দেওয়া হয়েছে অলরেডি। না, না, আমি আপনাকে বলছি, এক মিনিট, ক্যাগ রিপোর্ট নিয়ে বারবার বলছি তো, আপনি ক্যাগ রিপোর্টটা আপনার ক্যাগ সামনে না, দেখুন। এটা হচ্ছে কোর্টের অর্ডার। 2002-03 ফিনান্সিয়াল ইয়ার থেকে চাইছি, আপনি দিতে পারবেন? 2002-03 আবার মিসলিড করছে, এটা আমি কোর্টের অর্ডার বলছি, এটা কিন্তু আপনার 16 সাল পর্যন্ত নয়, এটা 2017 সালের পরের ঘটনা। তাহলে আদালতের এই প্রশ্নে যে ধরনের, আমার এটা খুব খারাপ লাগছে, যেহেতু অনুষ্ঠান আজকে সময় অতিক্রান্ত, আমি নিশ্চয়ই এই কথাটা তাহলে বলতে বাধ্য হব। যদি তুমি মুখপাত্র হয়ে বারবার রেফারেন্সিয়াল আদালতের নির্দেশ, আবার হচ্ছে দর্শক ফোন করে জানতে চাইছেন 2016 সালে রিভিল্ড হচ্ছে যে এত কোটি টাকা যেখানে দুর্নীতির প্রশ্ন, সেটা তাহলে কিভাবে সমাধান হবে? না, একজন দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বক্তব্য, হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার নিয়ে এই যে প্রশ্নগুলোতে আদালত যদি আসে, এবার আদালতের ক্ষেত্রে আইনজীবী সুরজিৎ মুখার্জি যে বক্তব্যগুলো রাখছেন তাতেও কিন্তু একটা রাজনৈতিক টিন্ট তৈরি হয়ে যাচ্ছে। এটা এই মুহূর্তে ভারতের গণতন্ত্রের বৈশিষ্ট্য, নিশ্চয়ই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এই পর এটা যেহেতু ফেসবুকে থাকবে, যারা এই অনুষ্ঠান দেখতে পাননি বা যারা ফোনে অংশ নিতে চেয়েও পারেননি, তারা অবশ্যই ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তার কারণ অনুষ্ঠান জনমত শুধুমাত্র আপনাদের জন্যই, এবং আপনাদের থেকে উঠে আসা যে প্রশ্নগুলো নিয়ে উত্তর দেবেন, বিতর্কের ময়দান গরম হবে মুখপাত্রদের মাধ্যমে। জ্যোতি চ্যাটার্জি ধন্যবাদ, বিজেপির মুখপাত্র সুরজিৎ মুখার্জি আইনজীবী, কলকাতা হাইকোর্ট ধন্যবাদ, কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র ধন্যবাদ আপনাদেরকেও। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার।